সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমন্বয়কদের খাবারের ছবি প্রকাশ। ডিবির হারুনের সাথে কামাল কাদেরের ফোনালাপ ট্রাইব্যুনালে। এলএনজি সংকটে ফিলিং স্টেশনে ভোগান্তি, দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে চায় সরকার। বরিশালে আদালত প্রাঙ্গণে হাত বোমা বিস্ফোরণ, সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার। তুরস্কে নিরাপত্তা হুমকিতে গোপনে বিমান বদল, স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন ডিবি প্রধান হারুনা রশিদের ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় হারুনা রশিদের উপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন। ফোনালাপে এই প্রসঙ্গ উঠে আসে। এছাড়া ওই কথোপকথনে ওবায়দুল কাদেরকে নিজের বদলি ঠেকানোর অনুরোধ করেছিলেন হারুন। 2024 সালের 31 জুলাই হারুনকে ডিবি থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্কে প্রমাণ হিসেবে ওবায়দুল কাদেরের সঙ্গে অন্যদের ফোনে কথা বলার কথোপকথন তুলে ধরে প্রসিকিউশন। নির্দেশ দিতে সেখানে তো ইউ আর নট ডিফেন্ডিং ইউ, সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএমকে একটা কথা বোঝাই বলেন যে তুমি নিজেই করো। স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশে করছি, আর বাইরে এক বিন্দু করে সমন্বয়কদেরকে সরকারের নির্দেশে গ্রেফতার করা হয়েছিল, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই ব্যাপারে শেখ হাসিনার কোনো বক্তব্য ছিল না, কিন্তু তাদেরকে সাথে হারুন সাহেব খেয়ে যে ভিডিওটা পাবলিশ করেছিলেন, ওই ভিডিও থেকে সাধারণ মানুষ খুব রিয়াক্ট করেছিল। 71-এর ইতিহাস মুছে দিতে কিছু রাজনৈতিক দল কাজ করছে, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকীতে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে এসব বলেন তিনি। 71কে ছোট করার জন্য, 71কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। আমি বলি যে কাকে খুশি করতে চাচ্ছে? নিশ্চয়ই পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এই প্রশ্ন তো আজকে জনগণের। এলএনজি সংকটে রাজধানীর ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি, সৃষ্টি হয়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আপনি যে ফিলিং স্টেশনে আছেন সেখানে কি গ্যাস দেয়া হচ্ছে? তমাল, এখন যেই ফিলিং স্টেশনে আছি তেজগাঁও সাউদার্ন ফিলিং স্টেশন, এবং এখানে কিন্তু গ্যাসের সরবরাহ সেটা কিন্তু চলমান আছে, অর্থাৎ গ্যাস কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু যে এই তেজগাঁওতে কিন্তু আরও 2টি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেখানে গ্যাসের কোনো সরবরাহ নাই, অর্থাৎ সেখানে যদি পেট্রোল, ডিজেল, অকটেনের সরবরাহ আছে, কিন্তু যে সেখানে গ্যাসের যে সরবরাহ সেটি বন্ধ রাখা হয়েছে। এবং আমরা জানি যে 21 জুলাই থেকে এই যে গ্যাসের তীব্র সংকট কিন্তু শুরু হয়েছে, এবং এরপর থেকে 3 সপ্তাহ পেরিয়ে গেছে, গ্যাসের তীব্র সংকট ছিল। কিন্তু পরবর্তী সময়ে গত রবিবার পর্যন্ত প্রায় 2 থেকে 3 দিন গ্যাসের কিছুটা সরবরাহের উন্নতি দেখা গিয়েছে। পরবর্তী সময় আবারও আজকে থেকে বলা যায় যে আবারও সেই ভোগান্তি কিন্তু শুরু হয়েছে। এবং এই ভোগান্তির পেছনে যতটুকু আমরা জানতে পেরেছি যে সমুদ্র বন্দরে, অর্থাৎ 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, এবং যার কারণে আমাদেরা যেহেতু আমদানি নির্ভর এলএনজি, আমাদের প্রায় 70% এলএনজি আমদানি করতে হয়, সেক্ষেত্রে যেই এলএনজি নিয়ে আসা যে সকল জাহাজ রয়েছে তারা কিন্তু টার্মিনালে এসে তাদের যেই গ্যাস সেটি কিন্তু খালাস করতে পারছে না। সেই খালাস না করার কারণেই কিন্তু সরবরাহ ভেতরে একটি বাধা সৃষ্টি হয়েছে, যার কারণে সারা বাংলাদেশ জুড়ে সরবরাহ কিন্তু একেবারে নেই বলে চলে। এবং এই ফিলিং স্টেশনে সকাল থেকে দীর্ঘ লাইন দেখা গিয়েছে, কেউ আসলে গ্যাস না নিতে পেরে তেল নিচ্ছে, এবং তাদের কাছে আমরা জানতে পেরেছি যে তারা সকাল থেকে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস
চাহিদা মতো পাচ্ছে না, এবং ম্যানেজাররা বলছে যে এই গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে তাদের স্বাভাবিক যে বেচা বিক্রি সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে, অর্থাৎ তাদের লোকসান কিন্তু গুনতে হচ্ছে। তমাল। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ মাহমুদ। গ্যাস সংকট মোকাবেলায় দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। 2028 সালের জুনের মধ্যে বেগমগঞ্জ ও সুনেত্রায় 3টি কূপ খননের পাশাপাশি 2031 সালের মধ্যে আরও 150টি কূপ খনন ও মেরামতের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। বলছেন, দেরিতে হলেও সেবা খাত থেকে বেরিয়ে ব্যবসায়ী বনেজা পেট্রোবাংলার মতো প্রতিষ্ঠানগুলোকে সরকারের কাজে লাগানোর এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। দেলোয়ার দোলনের প্রতিবেদন। দেশে গ্যাসের মোট চাহিদার সিংহভাগই আমদানি নির্ভর, যদিও মধ্যপ্রাচ্য অস্থিরতা সহ নানা কারণে কমছে যোগান। সংকট উত্তরণে দেশীয় উৎসে মনোযোগী সরকার উদ্যোগ নিচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে 2টি এবং সুনেত্রায় নতুন কূপ খননের। সফল হলে জাতীয় গ্রিডে দিনে যোগ হবে প্রায় 35 মিলিয়ন ঘনফুট গ্যাস। 2028 সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাপেক্স ও পেট্রোবাংলা। খরচ হবে 729 কোটি 22 লাখ টাকা, যেখানে সরকারি অর্থায়ন 583 কোটি 37 লাখ এবং বাপেক্সের নিজস্ব তহবিল 145 কোটি 85 লাখ টাকা। ধারণা করা হচ্ছে কূপ 3টিতে মজুদ আছে 711 বিসিএফ গ্যাস, যার সম্ভাব্য বাজার মূল্য 1,20,851 কোটি টাকা। প্রকল্পের আওতায় অধিগ্রহণ হবে 10.61 একর জমি। লাগবে দেশি বিদেশি ড্রিলিং সরঞ্জাম। 3,400 মিটার গভীরতায় বেগমগঞ্জ 6 এবং 5,300 মিটার গভীরতায় খনন করা হবে সুনেত্রা 2 কূপ। বেগমগঞ্জ এবং সুনেত্রার যে 35 MMCF আসলে কিছুটা স্বস্তি। 711 BCF এর মজুদের কথা পূর্বাভাসে বলা আছে, নিশ্চিতভাবে এখন বলা যাচ্ছে না, কারণ এটা 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হলো ড্রিলিংটা কতখানি ডিপ এরিয়া ধরে হচ্ছে, ফ্লো টেস্ট একটা বিষয় বলে, এটা সার্টিফিকেশন। 3টা জায়গায় যদি আমরা দরকার হয় তখন আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি 711ই আমরা ব্যবহার করতে পারবো। দেশে এখন গ্যাস ক্ষেত্র আছে 29টি, এর 20টির উৎপাদন সক্ষমতা কমে দাঁড়িয়েছে 58 TCF-এ। ইমার্জেন্সি পরিকল্পনার আওতায় এই অবস্থাটা মোকাবেলা করতে হবে। বেসরকারি খাত অর্থাৎ ব্যক্তি খাত, প্রাইভেট সেক্টরকে রেগুলেট করার মতো রেগুলেটরি ক্ষমতা সরকারের নেই। 2031 সালের মধ্যে 150 কূপ খনন ও মেরামতের পরিকল্পনা বাপেক্সের। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। সিলেটের রায়নগর মিতালী আবাসিক এলাকা থেকে স্বামী, স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকাল 10টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে জরুরি সেবা 999-এ ফোন দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে একটি কক্ষ থেকে আব্দুস সাত্তার ও আরেকটি কক্ষ থেকে তার স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের ছেলেমেয়েরা প্রবাসে থাকেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। হত্যার কারণ ও জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনার রূপসায় ইটভাটার ভেতরে ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, গেল রাতে নৌহাটি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে নিজ ইটভাটা পাহারা দিচ্ছিলেন ফখরুল শেখ। এক পর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত ভাটায় ঢুকে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও বাঁচানো যায়নি। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে যুব দিবসের অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা জানান। এখন পর্যন্ত সরকারের কানে আসেনি, যেসব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। মুক্ত বাণিজ্য চুক্তি করতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12 দেশের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীতে BISS এর সেমিনারে তিনি আরও বলেন, দেশে বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত ও অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে FTA-তে যাব
এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। তো উদ্দেশ্য একটাই, আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব। 5 আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এখনো কোনো জনবল নিয়োগ হয়নি জুলাই গণভুত্থান স্মৃতি জাদুঘরে। বর্তমানে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে চলছে এর কার্যক্রম। এমন অবস্থায় দ্রুত ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব। তবে জনবল সংকটে জাদুঘরের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। মুহাজির হকের রিপোর্ট। উদ্বোধনের পর থেকে জুলাই জাদুঘর ঘিরে আগ্রহের শেষ নেই ছাত্র জনতার। দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসছেন অসংখ্য মানুষ, কিন্তু এর ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে সামনে এসেছে নানা প্রশ্ন। 17 একর আয়তনের বিশাল জায়গার ওপর নির্মিত এই জাদুঘরের দুয়ার খুললেও এখানে জনবল নিয়োগ হয়নি একজনও। ফলে আপাতত অতিরিক্ত দায়িত্ব হিসাবে কাজ চালিয়ে নিচ্ছেন জাতীয় জাদুঘরের 35 জন কর্মকর্তা। পরিস্থিতি সামাল দিতে যুক্ত করা হয়েছে বিএনসিসি স্কাউটের 50 জন স্বেচ্ছাসেবক, আর নিরাপত্তায় কাজ করছেন 80 জন এপিবিএন সদস্য এবং 105 জন আনসার। এই অবস্থায় নিরাপত্তা প্রোটোকল ও ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা দেখছেন জুলাই জাদুঘরের অন্যতম কারিগর সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আনফরচুনেটলি প্রপার স্টাফ এবং সিকিউরিটি প্রোটোকল নিয়োগ না দেওয়াতে এখন এটার কোনো মেনটেন করা হচ্ছে না। এখন যা দেখছেন আপনারা, এটা তো প্রায় আমরা এর কাছাকাছি এটাই অলমোস্ট রেডি করে দিয়ে এসেছি আমরা। কিছু জিনিস তারা চেঞ্জ করেছে, 5 মাস আরামসে করা যেত। কে বা কারা এই সময়টা নষ্ট করেছে, এটা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর এটা চেক করা উচিত। ফারুকী জানান, তার দায়িত্ব পালনের সময় জুলাই জাদুঘরে ঘটেছিল তথ্য চুরি ও বিস্ফোরক আতঙ্কের ঘটনা। আমরা প্রথম থেকে জানতাম এটা সবচেয়ে ভালনারেবল একটা ইনস্টলেশন। আমি ফোনে খবর পেলাম যে জুলাই জাদুঘরে গ্রেনেড পাওয়া গেছে। জানা গেল যে ডগ স্কোয়াড গেছে সুইপিং করছে, ডাস্টবিনের মধ্যে কেউ সাউন্ড গ্রেনেড রেখে গেছে। আমি তখনই বুঝলাম যে ইয়েস, এটা টার্গেটেড হবে। এটা ইলেকশনের 2 মাস আগে এরকম সময় বোধ হয় একটা ছেলে, তাকে ওখানে ধরা হলো যে ক্লিনার সেজে 2 মাস ধরে কাজ করছে আর গোপনে এখানকার ছবি তুলে তুলে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পাঠাচ্ছে। এবং পরে ডিবি এসে অ্যারেস্ট করার পরে জানা গেল সে নেত্রকোনায় জুলাই গণহত্যা মামলার আসামি। জাতীয় জাদুঘরের মহাপরিচালক বলছেন, চলতি মাসেই শুরু হবে জুলাই জাদুঘরের জনবল নিয়োগ। ধাপে ধাপে যুক্ত হবে 107 জন, এছাড়া আউটসোর্সিং করা হবে 82 জন। নিরাপত্তা আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন। এই জাদুঘরটা কিন্তু স্বায়ত্তশাসিত জাদুঘর, এটা কিন্তু জাতীয় জাদুঘরের কোনো শাখা জাদুঘর নয়। এখানে আসলে পূর্ণ নজরদারি আছে। আমাদের যে লোকবল একটু কম, সেই বিষয়ে আমরা আমাদের অ্যালার্টটা জানিয়েছি এবং আমরা খুব দ্রুত আমরা বলছি যে এখানে খুব ভালো কিছু পদক্ষেপ নেওয়া হবে। জুলাই জাদুঘরের নিরাপত্তায় দৈনিক কাজ করছেন অন্তত 40 জন পুলিশ সদস্য। প্রতিষ্ঠানটি কেপিআইভুক্ত হয় এর নিরাপত্তা আরও জোরদার করতে চায় জাদুঘর কর্তৃপক্ষ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।